দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছি আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে ঈদ অর্থনীতি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বিআইডিএসএস সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ঈদ সন্নিকটে, বেশি দিন কিন্তু আর বাকি নেই। এই সময় কিন্তু ঈদের বাজারটিকে ঘিরে এক ধরনের কিন্তু উৎসাহ উদ্দীপনা মাঝখানেও দেখা যায় যে প্রচুর জিনিসপত্রের দাম বাড়া এবং কমা। আমরা কয়েকদিন দেখতে পেয়েছি যে নিত্যপণ্যের দামও কিন্তু বেড়েছে। সার্বিক অর্থনীতির উপরও কিন্তু বেশ একটা বড় প্রভাব পড়ছে। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? মানে এই ঈদটা যেটা হচ্ছে কোরবানির ঈদ বলে বা বকরি ঈদ বলে অনেকে, এই ঈদের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে পশু, গবাদি পশু বা অন্যান্য জিনিসকে কোরবানি দেওয়া হয় এবং এটা একটা বিশাল ট্রানজ্যাকশন ঘটে দেশে। এবং সেটাই হচ্ছে মূলত এই ঈদ অর্থনীতির একটা বড় অংশ, যেখানে ক্যাটেল ট্রেডিং হচ্ছে এবং সেটার একটা বড় ইম্প্যাক্ট বিভিন্নভাবে অর্থনীতিতে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে যে যেমন ধরেন ক্যাটেল রেজিং এর একটা বিষয় দাঁড়াচ্ছে, তারপর ক্যাটেল ইম্পোর্টের একটা বিষয় দাঁড়াচ্ছে, সাথে চামড়া যোগ হচ্ছে, যেটা আমরা রপ্তানিতে বর্তমানে সেকেন্ড পজিশনে আছি দেশের রপ্তানি আইটেমের মধ্যে। তো এই পুরো বিষয়টাই এটার সাথে জড়িত আর কি। মূলত এখানে পোশাক পরিচ্ছদ তেমনভাবে হয়তো ট্রানজ্যাকশন হয় না তেমন বেশি, কিন্তু মূলত হচ্ছে পশু, গবাদি পশু এবং এদের ট্রানজ্যাকশনটাই সবচেয়ে বড় ভূমিকা রাখে আর কি এখানে। তো এখানে আরও কয়েকটা বিষয় এবার বা গত 2-1 বছর জড়িত হয়েছে, যেটা হচ্ছে যে আগে ভারত থেকে অনেক বেশি পরিমাণে আসতো গবাদি পশু, যেগুলো আমাদের দেশের চাহিদা মেটাতো এই সময়ের জন্য মূলত। তো গত 2 বছর যাবৎ এটা অনেকটা বন্ধ করা হয়েছে অফিসিয়ালি ভারত থেকে। তার মানে ভারতের গবাদি পশু এক্সপোর্টটা ব্যান করা হয়েছে। ফলে যেটা একটা আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে বাংলাদেশের যে চাহিদা আছে এই ঈদের সময় যেটা হয়, সেটা মিট আপ লোকালি গ্রোন ক্যাটেল দিয়ে করা যাবে কিনা। তো গতবার দেখা গিয়েছে যে মোটামুটি ভালোভাবেই চলেছে এবং এই বছরে একই সমস্যা। ফলে এই কথাটা এখন মানে সবার মনেই আসছে বা সব সময় সবাই চিন্তা করছে যে লোকালি তাহলে যে লাইভ স্টক ডেভেলপমেন্ট বা লাইভ স্টক রেজিং যেটা হয়, সেই শিল্পটাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে আরও প্যাট্রোনাইজ করা, সরকার সাপোর্ট দেওয়ার একটা বিষয় এসে গেছে, যেটাকে আমরা অনেকটা ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসির মতোই দেখতে পারি। কারণ যেহেতু ভারত থেকে আমদানি অনেকটা কমে গেছে, সেটা লিগ্যাল পথে ইলিগ্যাল পথে যেভাবেই হোক অনেকটাই কমেছে যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে। ফলে ওই চাহিদাটা মেটানোর জন্য কিন্তু এখন মানে ঈদের পর থেকেই শুরু হয় আগামী বছরের প্রস্তুতি। অনেক জায়গায় নতুন নতুন খামার তৈরি হচ্ছে, বাণিজ্যিকভাবে করছে, আবার অনেকে লোকালি হয়তো আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা অনেক লাভের আশায় এই কাজটা করছে। ফলে এই জায়গায় হয়তো এই শিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খামারিদেরকে আরো বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার প্রশ্নটা এখন এগিয়ে আসছে। তাদেরকে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, স্বল্প সুদে বা অন্যান্য ইনসেন্টিভ দেওয়া, সেই কাজগুলো করার সুযোগ এসেছে এবং আমার মনে কিছুটা হচ্ছেও। ফলে আমাদের দেশে গত 2 বছরে দেখা যাচ্ছে যে মাংসের দাম কিছুটা বাড়লেও নর্মাল সময়ে এই সময়টাতে ঈদের সময় যে প্রাইসিংটা সেটা খুব বেশি কিন্তু মানে ভেরি করেনি তার আগের সময়ের চাইতেও। এর একটা কারণ হতে পারে যে লোকালি আমাদের ডিমান্ডগুলো মিট আপ হচ্ছে। এবং তবে যেটা আমার মানে অবজারভেশন ছিল গত কয়েক বছরে, যেটা দেখা গেছে যে কোনো কোনো বছর হঠাৎ করে কৃত্রিম একটা সংকট তৈরি হয় বাজারে ঈদের আগে দিয়ে, আবার শেষের দিকে অনেক বেশি গরু চলে আসে যখন আবার দাম পড়ে যায়। ফলে এটাকে অনেকটা আমরা অর্থনীতিতে যে ওয়েভ সাইকেল বলি, অনেকটা এরকম যে এক বছর সাপ্লাই কমে গেলে তখন পরের বছর সাপ্লাই বাড়িয়ে দেয় আরো বেশি লাভের আশায়। কারণ যখন সাপ্লাই কমে যায় তখন দাম বাড়ে, এটা দেখে পরবর্তীতে আবার যখন বেশি করে দেয় তখন দাম কমে যায়, তখন আবার এই জিনিসটা হয়। তো এই জায়গাটা মার্কেটটাকেও একটু মনিটর করার দরকার আছে। বাজার ব্যবস্থাপনাটা সঠিক রাখার জন্য কি আমরা কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্রীয় উপায় কোনো আছে কিনা? মানে এই মুহূর্তে আমার জানা মতো এরকম কিছু নাই, কিন্তু আমার মনে হয় মার্কেট মেকানিজমটা যাতে এখানে সিন্ডিকেটিভ ওয়েতে মার্কেটটাকে ম্যানিপুলেট না করতে পারে সরকার, সেদিকেও মনোযোগ দেওয়া উচিত। কারণ হচ্ছে না হলে যেটা হবে, নর্মালি সাধারণ যারা পশুপালন করছে বা যারা এই লাভের আশায় ক্যাটেল রেজিং করছে, তাদের কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ আজকে আমি আপনাদের একটা রিপোর্ট দেখতেছিলাম সকালে, যেখানে বলা হচ্ছে যে নর্মাল চাষিরা যারা ক্যাটেল রেজ করছে, তারা বলছে যে আমরা যদি দেশীয় খাদ্য দিয়ে ক্যাটেল রেজ করি তাহলে আমাদের কস্টিং এত বেশি পড়ে যে আমি প্রাইসটা ঠিক মতো পাই না। ফলে তারা কৃত্রিম উপায়ে যেসব ইনজেকশন বা মেডিসিন ইউজ করে গরু মোটা তাজাকরণের একটা পদ্ধতি অবলম্বন করে, ফলে যেটা আবার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে এখানে দুইটা বিষয়ে জড়িত আছে, একটা হচ্ছে যে জনস্বাস্থ্যের বিষয়টা দেখায়, অন্যদিকে লোকাল ডিমান্ড
লোকালি মিট আপ করার একটা চেষ্টা, এবং এর সাথে দাঁড়িয়ে গেছে রপ্তানি। দুই ধরনের রপ্তানি হতে পারে। একটা হচ্ছে আপনার চামড়া তো রপ্তানি হওয়ার একটা বিষয় আছে, সেই বিষয়টা তো আমরা একটু পরে ডিটেলস আলাপ করবো। অ্যাট দ্য সেম টাইম কিন্তু বিশ্বে কিন্তু হালাল মাংসের একটা বিশাল ডিমান্ড আছে, কিন্তু সেই জায়গাটা আমরা যদি প্রচুর পরিমাণে ক্যাটেল রেজ করতে পারি, এবং সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে দেশের চাহিদা মিটিয়েও কিন্তু বিদেশে রপ্তানি করা যায় যদি সঠিক মার্কেটিং অ্যাপ্রোচ নেওয়া হয়, হাইজিন এবং স্যানিটারি ফাইটোস্যানিটারি যে মেজারমেন্টগুলো আছে, কোয়ালিটি কন্ট্রোলের বিষয় আছে, সেগুলো যদি মেনটেন করা হয় তাহলে এটা কিন্তু বিরাট সম্ভাবনা আছে। ফলে আমি ভারত থেকে গরুর আমদানি বা ওদের রপ্তানিটা ব্যান হওয়াটাকে আমি অনেকটা ব্লেসিংস ইন ডিসগাইজের মতো মনে করছি, যে এটা আমাদের জন্য কিছুটা সাপে বর যেটা বলা হয় আর কি, এটা আশীর্বাদ স্বরূপ হতে পারে এই দেশের ক্যাটেল রেজিং এবং লাইভ স্টক ডেভেলপমেন্টের জন্য। আপনার কথা সূত্র ধরে বলছে, আপনি বলেছেন যে স্বল্প সুদের ঋণ এবং প্রশিক্ষণের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সরকার থেকেও কিন্তু এবার কৃষি ঋণের যে বিষয়টুকু আছে সেটা বেশ সামনে চলে এসেছে, জোরালোভাবে প্রতিবারই কিন্তু বলা হয়ে থাকে। কিন্তু কৃষকদের খাতে অর্থাৎ প্রান্তিক কৃষক যারা এই কাজটিগুলো করছে, কারণ তো আমাদের কিন্তু যদি বলা হয়ে থাকে তাহলে দেখা যায় যে কোনো একটা ঘরের মধ্যেই প্রান্তিক ঘরে একটা বা দুটো গরু দিয়ে কিন্তু সেই জিনিসটি শুরু হয়। তাদের সরাসরি তাদের হাতে কৃষি ঋণ পৌঁছানোর জন্য কিন্তু ব্যবস্থাগুলো এখনো অনেকটাই নড়বড়ে। বিষয়টা কি আপনারা যদি সহজ উপায় কি দেওয়া যায়? কোনো সহজ উপায় তো আছে, এখানে তো একটা আসলে চক্র কাজ করে, যেখানে ব্যাংকাররাও জড়িত আছে এবং তার মধ্যে একটা মিডলম্যানরাও জড়িত আছে। সাধারণভাবে এইসব কৃষকরা যারা গরু ছাগল পালন করে বা হাঁস মুরগি পালন করে, তারা যেটা করে যে তাদের শিক্ষা দীক্ষার কিছু ঘাটতি আছে, ব্যাংক ঋণ পেতে হলে যেসব প্রসিডিউর লাগে সেগুলোর ক্ষেত্রে তাদের কিছুটা ঘাটতি থাকে এবং তারা সঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারে না, সেই সুযোগটা অনেকেই গ্রহণ করে। ফলে যেটা করতে পারে, যেমন এক সময় আমি শুনছি লোন সেলিং একটা অ্যাপ্রোচ নেওয়া হচ্ছিল কৃষি ব্যাংক থেকে, যে তারা এলাকা এলাকায় যেয়ে মানে মিটিং করবে লোকজনের সাথে, ওখানে হয়তো লোন দেওয়ার একটা ব্যবস্থা করবে। সেই জায়গাটা কিন্তু কাজ হয়নি খুব বেশি। তো এই সঠিক কৃষকদের হাতে যাতে সঠিক যারা এই ধরনের কাজ করছে, লাইভ স্টক রেজিং বা ডেভেলপমেন্টের কাজ করছে, খামারিদের হাতে যাতে ঋণটা সহজ উপায় পৌঁছে, সেই জন্য পদক্ষেপ কিন্তু আমি দেখছি না খুব বেশি। কৃষি ব্যাংক বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ওদের তরফ থেকে এই ব্যাপারে কিন্তু আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। এটা শুধুমাত্র একজন কৃষক আমার কাছে আসলেই আমি ঋণ দিব, আদারওয়াইজ দিব না, এই অ্যাপ্রোচটা, এই মেন্টালিটিটার থেকে বেরিয়ে আসা উচিত। আদারওয়াইজ কিন্তু এই ধরনের একটা প্রফিটেবল একটা শিল্প, এটা এগিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আরও এটা আলাদাভাবে এটাকে একটা প্রায়োরিটি দেওয়া উচিত। এই খাতকে আরও অগ্রাধিকার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইনসেন্টিভের কথা যেটা বললাম, যেমন ধরেন স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা, তারপরে অন্যান্য ধরনের ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। যারা গরু মহিষ এগুলো পালন করবে তাদেরকে অন্যভাবে সুবিধা দেওয়া যেতে পারে। তাই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেনিংয়ের ব্যবস্থা করা, তারপরে ভেটেনারি যারা আছে পশু ডাক্তার বা তাদেরকে সাথে একটা লিঙ্ক আপ তৈরি করা, মার্কেটিং লিঙ্কেজের একটা বিষয় আছে। যেমন গরু ছাগল পালন করলে দুধ মার্কেটিং হয়, মাংস মার্কেটিং হয়, সেই জায়গাগুলো লিঙ্কেজগুলো তৈরি করে দেওয়া। এখন তো মোবাইলের যুগে কিন্তু এই সুবিধাটা এসে গেছে, অনেকে ঘরে বসে ফোন করে কিন্তু দুধের সাপ্লাই দিতে পারছে। তো সেই জায়গাগুলোতে আরও কাজ করার সুযোগ আছে। এনজিওরাও অনেক জায়গায় কাজ করছে আমি জানি, কিন্তু এটা আরও বেশিভাবে হওয়া উচিত। যেহেতু এখন আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এটা নিজস্বভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বেসরকারি ব্যাংকগুলোর এগিয়ে আসার প্রবণতাও কিন্তু খুব একটা চোখে পড়ার মতো না। বেসরকারি ব্যাংকগুলো তো আপনার যেটা আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন বলি, সেখানে তো তাদের ভূমিকা অত্যন্ত খারাপ এবং নিম্নমানের। কারণ হচ্ছে তারা লোকাল এলাকায় যায় না, এবং তাদের যেখানে বড় বড় ব্যবসায়ী আছে সেখানে ছাড়া যাচ্ছে না, তাদেরকেও এনকারেজ করা উচিত। এবং আমাদের তো একটা প্রস্তাব ছিল যে নতুন ব্যাংক যখনই লাইসেন্স দেওয়া হয় তার প্রথম সপ্তাহ হচ্ছে তাকে গ্রামে খুলতে হবে, মানে লোকাল ডিস্ট্রিক্টে বেস বা উপজেলা বেস তাদেরকে শাখা খোলা উচিত। তো তাদেরকেও এনকারেজ করা উচিত, এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে হয়তো এই ব্যাপারে কোনো নীতি নির্দেশনা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। আর যদি আমরা বাজারের দিকে নজর দিই, আমাদের যে স্থানীয় বাজার আছে সেই বাজারের চাহিদা মেটানোর জন্য এখন যে পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, সেটা কি দাম নির্ধারণের বিষয়টুকু কি কমে আসা কিংবা বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে? দাম তো মোটামুটি এটা মার্কেট মেকানিজমেই চলছে, যখন সাপ্লাই বেড়ে যায় দাম কমে যাচ্ছে, বা সাপ্লাই কম থাকলে দাম বাড়ছে, এরকম একটা অবস্থা। সেই জায়গাটাতে আমি সমস্যা দেখছি না খুব বেশি। কারণ সমস্যাটা হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা যখন, ব্যাপারীরা যখন এটা সিন্ডিকেট তৈরি করে, যখন মার্কেটকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, ওই জায়গাগুলোতে অবশ্যই সরকারের প্রাইস কন্ট্রোল মেকানিজম বা মার্কেট মনিটরিং সিস্টেম আরও ডেভেলপ করা প্রয়োজন, বিশেষ করে এই সময় ঈদের সময়টাতে, যাতে ভোক্তা এবং ব্যবসায়ী উভয় পক্ষে লাভবান হয়। ডক্টর মুজিবের পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয়ে আপনার সাথে আরও কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফেসি একটু পরে আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ঈদ ও অর্থনীতি বিষয়ে আমাদের সাথে কথা বলছেন বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। আমরা চামড়ার ব্যবসাটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। এখন দেখতে পাচ্ছি কিন্তু চামড়ার ব্যবসাটা বেশ সামনে চলে আসছে, যে কি হতে পারে না হতে পারে। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, সাভারে কমপ্লায়েন্সের ইস্যুগুলো চলে আসতেছে, সেফটি ইস্যুগুলো যেভাবে গার্মেন্টে ছিল সেটার দিকেও নজর দেওয়া হচ্ছে। পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি চামড়া রপ্তানি বিষয়টাকে হাজারীবাগ থেকে যদি সাভারে চামড়া শিল্পপল্লী যেটা করা হচ্ছে সেখানে যাওয়ার জন্য সরকারও খুব আন্তরিকভাবে চেষ্টা করছে, যেটা দেখা যাচ্ছে। এটা একটা ভালো এবং পজিটিভ দিক আছে, কারণ হচ্ছে যে চামড়া রপ্তানিতে বাংলাদেশ ওয়ার্ল্ড মার্কেটে যদিও বা তার কন্ট্রিবিউশন খুব কম, কিন্তু দেশীয় কিন্তু চামড়া রপ্তানি গার্মেন্টসের পরেই, যদিও বা এর পরিমাণ অনেক কম, প্রায় $1 বিলিয়ন বা তার একটু উপরে বাংলাদেশ চামড়া রপ্তানি করে থাকে। এখন যদি সাভারে যাওয়া হয় তাহলে যেটা হবে, যেটা বলা হচ্ছে সবার সব দিক থেকে, যে এটা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো মেনটেন হবে এবং তাতে করে বাংলাদেশের চামড়া কিন্তু চাহিদা বিদেশে আরও বাড়বে, যেমন গার্মেন্টসের ক্ষেত্রেও তাই হয়েছে। ফলে এই জায়গাতে মনোযোগ দেওয়া উচিত, এবং যেহেতু সামনে কোরবানি ঈদ আসতেছে, এই সময় আমাদের একটা বিশাল একটা সোর্স অফ চামড়া তৈরি হয়, যেটা অন্যান্য দেশে ওইভাবে হয়তো হয় না। তো এটা একটা বিশাল সুযোগ, এবং সুযোগকে কাজে লাগিয়ে চামড়া শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং চামড়া শিল্প মালিকরা যদি সঠিকভাবে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে এবং সাভারে যেয়ে যদি তারা আবার এই করে, তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা যদি ওখানে যেতে পারে এবং সঠিকভাবে ইটিপি প্ল্যান্টগুলো চালু হয় এবং অন্যান্য অসুবিধাগুলো দূর হয়, তাহলে চামড়া শিল্পেরও একটা ভালো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। কিন্তু কাঁচা চামড়ায় আমরা দেখতে পাচ্ছি সংরক্ষণের বিষয়গুলো, এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, মালিকরা যারা এখনো এখানে আছেন প্রতিদিন 10,000 টাকা করে তাদের জরিমানা গুনতে হচ্ছে আদালতের একটি রায়ের কারণে। আমরা এও দেখতে পাচ্ছি আবার সাভারে যে পলিটিকে গড়ে তোলা হচ্ছে, সরকারি ব্যবস্থাপনার মধ্যে কিন্তু একটা অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। এখনকার যে চামড়াগুলো আমরা পাবো আগামী সামনের এই ঈদের মধ্যে, সেগুলি সংরক্ষণ এবং বাজারজাতকরণে কিন্তু একটা বিশাল সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটা আমি নিজেও ভালো বুঝি না। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা দে আর ফুললি রেডি টু অ্যাকোমোডেট অল দোজ, মানে যেগুলো ফ্যাক্টরি আছে হাজারীবাগের। কিন্তু চামড়া শিল্প মালিকরা বলছে যে আমাদের ওখানে যাওয়ার মতো এখনো পরিবেশ তৈরি হয়নি পুরোপুরি। এখন এই যে টানাহেঁচাটা চলছে, এটা আসলে একটা সুরাহা হওয়া উচিত। তবে আমি এটুকু মনে করি যে যারা হাজারীবাগে আছে তাদের অবশ্যই এখান থেকে সরে যাওয়া উচিত, এবং লোকালয়ের মধ্যে এবং বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হচ্ছে এই জায়গাগুলোতে সরে যেয়ে তাদেরকে ওখানে শুরু করা উচিত। হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যে নির্দেশনাটা আছে তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, এবং তা যদি না করে আমি জানি না তারা ওই 10,000 টাকা করে সত্যিকার অর্থে দিচ্ছে কিনা। দিলে তো ওরা তাড়াতাড়ি যাওয়ারই কথা। তো এনিওয়ে, যেটা হচ্ছে যে ওই জায়গায় যে যদি তারা সরকারের কাছ থেকে যা যা প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সেখানে যদি ঘাটতি থাকে, সেখানে তারা আদায় করে নিতে সক্ষম হবে, সেটাই কাম্য হওয়া উচিত। কারণ এটা ভবিষ্যতে তাদের জন্যই ভালো হবে। কারণ এখন যে চামড়াটা তারা রপ্তানি করছে, যতটুকু প্রাইসে পাচ্ছে, হয়তো বা ওখানে গেলে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন হলে তারা আরও বেশি পরিমাণে তার মূল্য পাবে, আরও মার্কেট আরও এক্সপান্ড হবে, এবং তখন আরও লোকালি যদি লাইভ স্টক ডেভেলপমেন্ট হয় এবং ক্যাটেল রেজিং যদি আরও বেশি হয়, তাহলে সেটাও তাদের জন্য একটা সুযোগ হিসাবে তৈরি হবে। তাই এটাকে পজিটিভলি নিয়ে এবং যত দ্রুত সম্ভব আমার মনে হয় সাভারে যে কমপ্লেক্স স্ট্যান্ডার্ডটা ফুলফিল করে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে কিন্তু পোশাকের পরে চামড়ার অবস্থান আমাদের দেশে সামনে যে দিনগুলো যেটা হয়ে আসছে, সেটা হচ্ছে পৃথিবীর যে অবস্থাটুকু চেঞ্জ হচ্ছে, সেখানের মধ্যে যদি আমরা আমাদের ভারত থেকে আমদানি নির্ভরতা যেহেতু কমে যাচ্ছে, দেশীয় চামড়ার বাজারটুকু আসলে কতটুকু বেড়ে যাবে বলে আপনি মনে করছেন? না, দেশে আমাদের কয়েকটা কোম্পানিতে খুব ভালো করছে, যেমন অ্যাপেক্স একটা বড় কোম্পানি হিসেবে দাঁড়িয়ে গেছে, এবং দেশেও কিন্তু চামড়া ভিত্তিক শিল্প তৈরি হওয়ার, মানে একটা তো হচ্ছে ফিনিশড লেদার গুডস, আর একটা হচ্ছে যেটা ওয়েট যেটা, সেটা আমি মনে করি দুইটারই একটা প্রচুর সম্ভাবনা আছে, এবং বাংলাদেশে গার্মেন্টসের পরে বোধহয় চামড়ারই একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে। কারণ এই শিল্পটাকে আরো নার্চার করা এবং যেভাবে করা উচিত, আমার মনে হয় প্রক্রিয়াটা সঠিক আছে, কিন্তু ম্যানেজমেন্টটাই হয়তো কিছু সমস্যা আছে, সেগুলো কাটিয়ে ওঠা প্রয়োজন। না হলে তো হাজারীবাগ থেকে ওখানে না যাওয়া পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে তাদের অ্যাক্সেসটা আরো লিমিটেড থাকবেই। আর তার উপর আরেকটা বিষয় আছে যে চামড়া যে চোরা কারবারি হয়, অন্য দেশে পাচার হয়ে যায়, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে নজর দেওয়া উচিত। আরেকটার দিকে নজর দিতে যাচ্ছি একটু, সেটা হচ্ছে যে রমজানের সময় যেটি দেখা যেতে মশলার বাজারের এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা, আমাদের রপ্তানি নয়, আমরা আমদানি করেই কিন্তু মশলার বাজারটাকে আমরা সামাল দিচ্ছি। এই বিশ্ববাজারে যেখানে দাম পড়ে যাওয়ার প্রবণতা, সেখানে আমাদের দেশের দাম বেড়ে যাওয়ার প্রবণতাটুকু কিভাবে দেখছেন আপনারা? না, এটা তো ব্যবসায়ী সিন্ডিকেশনের একটা ফল, এবং সেখানে
বাজার মেকানিজম বা মনিটরিং মেকানিজমটা দুর্বল আমাদের, এতে কোনো সন্দেহ নেই। কারণ যেসব জিনিস বিদেশে কম দাম সেখানে আমাদের দেশে হয়, আবার যখন চাহিদা বেড়ে যায় তখন আমাদের এখানে প্রাইস বেড়ে যায়, অথচ উল্টাটা হওয়া উচিত। বিদেশে আমি দেখছি যে যখন এসব ফেস্টিভ্যালগুলো আসে তখন বরং সেল দিয়ে কমায় দেওয়া হয়, আর আমাদের এখানে বাড়িয়ে দেওয়া হয়। তো মার্কেট মেকানিজমের সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেদিক থেকে যাতে সিন্ডিকেট করে বা কার্টেল তৈরি করে মজুতদারির প্রবণতাটা কমানো যায় সে জায়গায় অবশ্যই মনোযোগ দিতে হবে, নাহলে তো ভোক্তারা এই ক্ষেত্রে মানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ডক্টর মঞ্জুর, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ যে প্রশ্নটি যে জানতে যাব সেটি হচ্ছে, এখনকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আগামী সামনের দিনগুলোতে যদি সত্যিকার অর্থে পশু আমদানি বন্ধ হয়ে যায়, আমরা কি আমাদের দেশে যে বাজারটুকু আছে সেটি কি আসলে আসলে শক্তিশালী হবে কিনা? খুব সংক্ষিপ্ত না, আমি তো মনে করছি শক্তিশালী হবে, এবং তাতে করে এই শিল্পটা আরো এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং তার সাথে সরকারের সাপোর্টিভ এবং ফ্যাসিলিটেটরের ভূমিকাটা পালন করতে হবে। ডক্টর মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকে অনুষ্ঠানে আসার ধন্যবাদ। জন্য। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।